আমাদের এই যুদ্ধটি একেবারেই সম্মুখ যুদ্ধ, যেখানে নিজেদের আত্মরক্ষায় আমরা শুধুই খুন খুন আর খুন করি। যুদ্ধ চলবে যতদিন তারা আমাদের সাথে যুদ্ধ করবে। মেজর খালেদ মুক্তিবাহিনীর একজন কমান্ডার। মুক্তিযোদ্ধারা পশ্চিম পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে চলেছে গত 3 মাস ধরে। ওয়ার্ল্ড ইন অ্যাকশন বা বাংলাদেশে যায় জানার জন্য তারা কিভাবে কাজ করছে। মুক্তিবাহিনী জানায় তারা পূর্ব পাকিস্তানকে গেরিলা অপারেশনের জন্য 5টি সেক্টরে বিভক্ত করেছে। প্রতিটি সেক্টর কমান্ড করছে পাকিস্তানি আর্মি এর বাঙালি মেজররা। মেজর খালেদের সেক্টরে পড়ে নোয়াখালী, কুমিল্লা এলাকা এবং সিলেটের কিছু অংশ। ওয়ার্ল্ড ইন অ্যাকশনের প্রডিউসার ভানিয়া কিউলি সেখানে 8 দিন কাজ করেন। এখানে এখন একটাই ভয়, তারা যদি অন্তত 2000 গজ উচ্চতায় চলে এসে কাউকে ড্রপ করে। করতে দাও, কিন্তু তারা ড্রপ করলে কেউ এমজিতে থাকবে না। করতে দাও ড্রপ, ওরাই হারিয়ে যাবে। পাকিস্তানি সরকার গেরিলাদেরকে একগুচ্ছ দুষ্কৃতিকারী হিসেবে ঘোষণা করল। আমি অবাক হয়েছিলাম যখন জানতে পারলাম এখানে একটি অত্যন্ত সংগঠিত বাহিনী নিয়ন্ত্রিত হচ্ছে সামরিক অফিসারদের দ্বারা। এখানে মেজর খালেদ সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন সালেক চৌধুরীকে ব্রিফ করছেন। এর আগে হেডকোয়ার্টারে সালেক চৌধুরী স্টাফ ক্যাপ্টেন পদে নিয়োজিত ছিলেন। খালেদ আমাদেরকে অনুরোধ করেন যাতে আমরা ম্যাপ দিয়ে গ্রাম এবং ক্যাম্পগুলোর সঠিক অবস্থান না জানাই, শুধু তাদের নিজেদের নিরাপত্তার জন্য নয়, গ্রামবাসীদেরকে পাকিস্তানির আক্রমণ থেকে বাঁচানোর জন্য। সতর্কতা বোধগম্য ছিল অপ্রতিরোধ পাকিস্তানি আর্মির বিরুদ্ধে। যখন আমি মেজর খালেদের সাথে বসা শুরু হওয়ার সময় দেখা করতে গিয়েছিলাম, আমি মেজরের গেরিলা দলের দেখা পাই। গেরিলাদের বিরুদ্ধে পাকিস্তান আর্মি সেবরজেট, ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং হেভি আর্টিলারি ব্যবহার করছিল। যখন সেপ্টেম্বরে বৃষ্টি থামবে, গেরিলাদের আগ্নেয়াস্ত্র এবং মর্টারগুলি পাকিস্তানি আর্মির উন্নত অস্ত্র দ্বারা পরাস্ত হয়ে যেতে পারে। কিন্তু মেজর খালেদ আত্মবিশ্বাসী। মেজর খালেদ একজন সেক্টর কমান্ডার। 13 বছর ধরে পাকিস্তান আর্মির অফিসার ছিলেন। কমান্ডার হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন আমেরিকানদের কাছ থেকে। যখন তিনি পাকিস্তান আর্মি ত্যাগ করেন, তিনি তার ব্রিগেডের বেশিরভাগ সৈন্যদের জন্য চাইনিজ অস্ত্র কেনেন, এমনকি চায়ের কাপও কেনেন। গতকাল আপনি নিজেই শুনেছেন আর্টিলারি, এয়ারক্রাফট এবং ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ হচ্ছে। এটা সীমান্ত দাঙ্গা নয়। সীমান্ত দাঙ্গায় অস্ত্রের ব্যবহার কম হয়, কিন্তু এখানে পরিপূর্ণ মাত্রায় যুদ্ধ পরিচালনা করছে আমাদের ক্যাম্প। আমরা পুরো দেশকে যুদ্ধ করার জন্য তৈরি করতে চাই। রেগুলার ট্রুপ যেমন দি বেঙ্গল টাইগার্স, ভালো যোদ্ধা হিসেবে যাদের সুনাম আছে, এবং তারা তা করছেও। বেশিরভাগ মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছে প্রফেশনাল সৈনিক, কিন্তু হাজার হাজার ছাত্র এবং কৃষকও তাদের সাথে ছিল। ফর্মাল ট্রেনিং এর জন্য সময় কম ছিল, তাই ফ্রন্টে তাদেরকে প্রশিক্ষণ ছাড়াই অস্ত্রসহ সাধারণ সৈনিকদের সাথে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে তাদের অভিজ্ঞতা হয় এবং তারা যদি ভাগ্যবান হয় কিছু আগ্নেয়াস্ত্র দখল করতে পারবে। ইসাক একজন 19 বছরের ছাত্র। সে তার পেট্রোল নিয়ে কিছু গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করতে যায়। সে জানিয়েছে 56 জনের প্রাণ নিয়েছে সে। অনেক শেলিং হয়েছিল গতকাল। একটি মর্টার শেল এখানে পড়েছে, একটা গরু তাতে মরে গেছে। গ্রামের ওই পারেও পড়েছে। অনেক সিভিলিয়ান আহত হয়েছে। গোলাবর্ষণ এখানে প্রায় সবসময় চলতে থাকে এবং আমরা অনেক ভাগ্যবান। অস্ত্র এবং গোলাবারুদের কমতি থাকলেও তা পূর্ণ হচ্ছে একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্নে, পশ্চিম পাকিস্তানিদের ঘৃণা থেকে মুক্তি লাভের আশায়। আমি যদি আপনাকে ভেতরে নিয়ে যেতে পারতাম, বাংলাদেশের সমস্ত ক্যান্টনমেন্ট, কনসেন্ট্রেশন ক্যাম্প ছাড়া আর কিছুই নয়। শত শত হাজার হাজার মেয়েদের সেখানে বন্দী করে রাখা হয়েছে। তাদের নির্যাতন করা হচ্ছে,
তারা ধর্ষিত হচ্ছে, এরপরে তাদের মেরে ফেলা হচ্ছে। আপনি সব মৃতদেহ নদীতে ভাসতে দেখতে পাবেন। কিন্তু এটা নিশ্চয়ই কয়েক মাস আগের ঘটনা, এখন না। এটা এখনো হচ্ছে। আমি আমার 2 সন্তানরে হারাইছি। আমার বাড়ি ঘর লুট করে নিয়ে গেছে, সব হারায় গেছে। এরপরে আমি বুঝতে পারলাম আমার জীবনটাও অরক্ষিত। Then I found that my life also insecure. আপনি মিলিটারির সাথে কিছু করেছিলেন? Nothing. Did nothing. কিছুই করি নাই। তাহলে তাদেরকে তারা গুলি করলো কেন? Their habit is এটা ওদের স্বভাব, এইটাই ওদের স্বভাব। তারা খুন করছে, সব সময় খুন করতেছে। also they are murdering. All along they are murdering. শুধু আমার ছেলেরা না, অনেক অনেক মানুষকে তারা হত্যা করতেছে। Many people. Many people. Shooting. So his father, mother, and আমরা দেখলাম তার বাবা মা পরিবারের সবাইকে মেরে ফেলছে পাঞ্জাবিরা। of course he তার বোন, যার বিয়ে হওয়ার কথা ছিল, তাকে অপহরণ করে নিয়ে যায়। was kidnapped by the Punjabis. And সে অন্য মানুষের কাছ থেকে এও শুনেছে যে তার বোনকে টেনে হিঁচড়ে নির্যাতন করতে করতে নিয়ে যাওয়া হয়েছে। out of the place, brutally. এই পৃথিবীতে তার হারাবার কিছু নেই। সে মুক্তি ফৌজে যোগদানের সিদ্ধান্ত নেয় এবং যত পারে তত পাঞ্জাব এবং পশ্চিম পাকিস্তানিকে মেরে প্রতিশোধ নিতে চায়। He decided to join Mukti Fauj, and he wanted to take the revenge, you see, by killing as many Punjabis and West Pakistanis as possible. পাকিস্তানি সরকার বলেছে যে ফৌজের ভেতরে কোথাও কোনো ধরনের সমস্যা আছে। না 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 না, মিথ্যা, They are false. মিথ্যা। They are telling তারা সব মিথ্যা বলতেছে, সব। They are lying. They are telling all lies. Raja is the initiator of all this. He is the greatest culprit that human civilization can imagine. He is just in the same rank with Hitler and his companions, Eichmann and others. ঈশ্বর জানেন আমার জীবন কিভাবে যাবে। I shall pass my life. এখন আমি এখানে সেখানে থাকি, Now, মাঝে I am মধ্যে এই রাস্তায়, watering মাঝে in মধ্যে এই the গাছের নিচে। sometime living here, এইভাবেই sometime জীবন living চলে there. যাচ্ছে। This way I am fascinated. Sometimes in the temple, sometimes in the road, sometimes under the tree. In this way I am fascinated. জলে ভাসি আমার ও আমার জন্মভূমি জননী গো, তোমার দুঃখে কাঁদে আমার প্রাণ। আমরা ঘাতক নই। আপনি দেখবেন বাঙালিদের একটি সমৃদ্ধ সংস্কৃতি আছে, তাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সাহিত্য আছে। কোনো বাধা ছাড়াই তারা আছে। their literature. It's the flow of the river without obstruction. It's going, and there is তাদের মধ্যে মারামারি নেই, কান্নাকাটি নেই। এটা খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু যখন এসব কসাইরা তাদেরকে আক্রমণ করলো, খুন করলো, সব জ্বালিয়ে দিল, ধর্ষণ করলো, তাদের আর যুদ্ধ করা ছাড়া কোনো উপায় থাকলো না। একদম বিড়ালের মতো কোনায় নিয়ে গেলে তারা লড়াই শুরু করে, যদিও সেটা অনেক শান্তিপ্রিয় প্রাণী। therefore they didn't have any other option but to fight it back. You just take a cat when it cornered, it fights. Though it is a very peace-loving animal. আমরা যুদ্ধ করতে চাইনি, আমাদের জোর করা হয়েছে। আমাদেরকে এমন একটা জায়গায় চাপিয়ে দেওয়া হয়েছে যেখানে আমাদের লড়াই করতে হচ্ছে এবং আমরা তা করব, এর কোনো বিকল্প নেই। We will fight. There is no question of it. And people are ready for any sacrifice. এবং মানুষও প্রস্তুত, অনেকে মারাও গেছে। এরই মধ্যে 10 লাখ মারা গেছে। আর আমার মনে হয় এভাবে চলতে থাকলে 50 লাখ যুদ্ধেই মারা যাবে, 1 থেকে 1.5 কোটি দুর্ভিক্ষে মারা যাবে। 10 to 15 million will die of starvation. They are living in the panics. তারা এখনো ভীত, সন্ত্রস্ত, কারণ পাক বাহিনী এখানে গণহত্যা করে চলেছে। Their genocide. And the places এবং আমরা যেখানে আছি, মানে যেখানে আমাদের লোকেরা কাজ করছে, কিন্তু আমরা যেই ধরনের অপারেশন করি তাতে আমাদের ঘাঁটি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হয়। আমাদের চাওয়া আছে, কিন্তু আমাদের অস্ত্র নেই পুরো এলাকায় নিরাপত্তা দেওয়ার মতো। from one place to another place. We have তাই আমাদেরকে এক জায়গা থেকে সরে পড়তে হয় যখন সেখানে চাপ বেড়ে যায়। আমাদের তখন পাক বাহিনীর দয়ার উপর ছেড়ে দিতে হয়। got to shift when the pressure builds up in certain areas. Therefore, we have got to leave the people at the mercy of the Pak army. কালকে আসলে পরশুদিন আসলে
গেরিলারা জানায় যে কিছু মানুষ পাকিস্তান আর্মির সাথে সহযোগিতা করত যাতে তারা জীবন বাঁচাতে পারে। তাও আমি যত মানুষকে দেখেছি প্রত্যেকেই গেরিলাদের সাথে ছিলেন। পাক আর্মি জানতে পারলে শাস্তি হবে তা জানার পরেও তারা তাদেরকে খাবার দাবার, থাকার জায়গা আর তথ্য দিয়ে সাহায্য করছিল। বেশিরভাগ মানুষের মতোই এখানের মানুষেরাও গত ডিসেম্বরে আওয়ামী লীগকে ভোট দেয়। তারা পূর্ব পাকিস্তানকে 1500 মাইল দূরের পশ্চিম পাকিস্তানিদের শাসন ও শোষণের হাত থেকে মুক্ত করতে চেয়েছিল। বেশিরভাগ পাকিস্তানি আওয়ামী লীগকে ভোট দেয় একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য, কিন্তু পশ্চিমের শাসকেরা তা করতে না দিয়ে নিজেরাই ক্ষমতা হাতে তুলে নেয়। তারা প্রথমত আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। তারা স্বাধিকার চেয়েছিল কিন্তু পায়নি। তখন পশ্চিম পাকিস্তানিরা রাতের অন্ধকারে অতর্কিতে আক্রমণ চালায়। এরপরে তারা তাদেরকে নিরস্ত্র করে। তখন মুক্তিবাহিনী ছিল না পাশে, তাই পাক আর্মি এসে গ্রামটি জ্বালিয়ে দেয় আর তাদের কয়েকজনকে মেরে ফেলে। এই মানুষেরা নিরস্ত্র ছিল আর পাক আর্মি আইসা এদেরকে হত্যা করে, নারীদের ধর্ষণ করে, তাদের বাড়িঘর জ্বালায় দেয়। এরপর অনেক গ্রামবাসী এই গ্রামের মতোই। Another village for the moment protected by the Mukti Forge. The village's population has doubled with the arrival of refugees. গ্রাম মুক্তিবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এই মেয়েটির বয়স 16। তার 1 বছরের একটি ছেলে আছে। সে বলে পাকিস্তানি আর্মি তার স্বামীকে তাদের বাসা থেকে বের করে তাদের সামনেই মেরে ফেলে। এরপর তাকে সৈনিকরা ধর্ষণ করে। এই পৃথিবীতে আমারে আর আমার ছেলেরা দেখে রাখার কেউই নাই। কি করব, কই যাব, বাড়ি বাড়ি ঘুরি আর কিছু দেওয়ার অনুরোধ করি, পা ধুইরা চাই। তারপরে যদি তাকে দয়া হয় তাহলে কিছু খাইতে দেয়, তাইলে আমরা তাই খাই। The soldier noticed my father was still breathing slightly. Then 2 of them jumped into the water and hit him in the lips, chest and forehead. I was watching. I did not shout in case they come and kill me. After that they took away all our rice and clothes and put them in their motorboat. My father's body was taken away and buried. শরণার্থীদের নিরাপত্তা এবং গ্রামের শান্তি বিপদে ছিল যখন আমরা ফিরছিলাম। পুরো ভ্রমণে আমরা প্রায় সব সময়ই পাকিস্তানি শেলিং এর শব্দের মাঝে ছিলাম, কিন্তু এখন আমরা অনেকটা বিপদমুক্ত। অনেকেই ভাবতে পারেন এটা একটি বামপন্থী বিদ্রোহ অথবা কিছু গুপ্ত কার্যকলাপ, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এটা একটি সামরিক বিদ্রোহ, যেখানে মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা 3টি রণক্ষেত্রে যুদ্ধ করছি, একটি রাজনৈতিক, একটি অর্থনৈতিক, আরেকটি সামরিক। এই সমস্ত যুদ্ধ একত্রে চলতে থাকবে। রাজনৈতিক ক্ষেত্রে এখন পর্যন্ত আপনি যা দেখলেন তাতে বোঝা যায় ইয়াহিয়ার শাসন একটা সরকার গঠন করতে পারবে না। যদি পারে তা একগাদা বিশ্বাসঘাতক ছাড়া আর কিছু হবে না। আমরা যোগাযোগ ব্যবস্থা কোনোভাবেই ফিরিয়ে আনতে দিচ্ছি না, কারণ যে কোনো দেশে আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে প্রথম কাজ হচ্ছে যোগাযোগ। আমরা তাদের ট্রেনে চলাচল করতে দেইনি, রাস্তায় আসতে দেইনি, ব্রিজ উড়িয়ে দেয়া হচ্ছে, কারণ আমরা জানি যোগাযোগ ব্যবস্থা ছাড়া অর্থনীতি অচল। রবিবার 27 জুন বিকাল 5:15 আমাদের পেট্রোল আরেকটি যুদ্ধে যাচ্ছে। অপারেশনটি সতর্কভাবে প্ল্যান করা হয়েছে এবং 2 দিকেই পেট্রোল ছিল। আমাদের গ্রুপটি তাদের প্ল্যান শেষবারের মতো ঠিক করে নেওয়ার জন্য একটি অব্যবহৃত রেল স্টেশনে থামল, যা চট্টগ্রাম আর কুমিল্লার লাইনের মাঝামাঝি। আরেকটা সেকশন যে পাইলনটা ব্লো অফ করা হবে সেই পাইলনের পিছনে ওখানে আরেকটা এইদিকে এক্সপ্লোসিভ যে পৌঁছে দেবো, তারপর সঙ্গে সঙ্গে আমার সঙ্গে রওনা দেবো। হ্যাঁ, আচ্ছা তোমার পাস দিচ্ছে শোনো, ডিস্ট্রিক্ট রাস্তাটা শোনো, রাস্তার ওখানে পজিশনে থাকবো।
আমার পক্ষে কোনোভাবেই জানা সম্ভব ছিল না সেক্টরগুলোতে রিপোর্ট কিভাবে হচ্ছে, কারণ আমি পশ্চিম পাকিস্তানিদের সাথে ওইদিকে যাইনি। কিন্তু শনিবার একজন খবর নিয়ে আসলো যে ওই পারে তারা ছিল। But on Saturday, a Times correspondent who is with the other side reported. চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে সিলেট পর্যন্ত রেল লাইনটি কেটে দেওয়া হয়েছে 2 মাস আগে। ফেনীতে ব্রিজের স্প্যান সুদক্ষভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, যা এখনও ঠিক করা বাকি। সমস্ত রাস্তা আর রেল লাইন ব্যবহার করা থেকে বিরত রাখা হয়েছে। পাকিস্তানি আর্মি যথারীতি পার্শ্ববর্তী গ্রামগুলোতে প্রচণ্ড আক্রমণ চালাচ্ছে। আমরা এই পাইলনটি উড়িয়ে দিব, যাতে কুমিল্লা ও আখাউড়ার মধ্যে বিদ্যুৎ আর টেলিগ্রাফের সংযোগ বিচ্ছিন্ন হয়। এটা করার কারণ কি? কারণ হলো, আপনি হয়তো জানেন যে আমরা একটি মানসিক যুদ্ধ করছি, অর্থনৈতিক এবং প্রশাসনিক। এটা প্রশাসনিক ক্ষেত্রে দেখা হচ্ছে। এটাই কারণ আমরা এই পাইলনটি বিধ্বস্ত করব। ব্রিজের পাইলন কি প্রায় বিধ্বস্ত করেন? না, প্রায়ই না, কারণ হচ্ছে এগুলো আমাদের সম্পদ, আর আমাদের দেশ স্বাধীন হলে এগুলো আমরাই ফিরে পাবো। তো যার কারণে কম বিধ্বস্ত করা হচ্ছে। প্রোটেকশন পার্টি দিয়ে লাগছে তো এই পালনটা শেষ তো এদিকে অনেক দেরি আছে। তাড়াতাড়ি করতে পারে না, বৃষ্টি আসছে সব। পাইলনটি 27 জন বিধ্বস্ত করা হয়। 14 দিন পর দ্য টাইমস প্রকাশ করে স্যাবোটেজের মাধ্যমে একটি বৈদ্যুতিক পাইলন বিধ্বস্ত করা হয়েছে। এতে কুমিল্লাতে বিদ্যুৎ ছিল না কিছুদিনের জন্য, এখন আবার তা ফিরিয়ে আনা হয়েছে। ক্যাপ্টেন, আপনি আপনার সেক্টরের যুদ্ধ সম্পর্কে কিছু বলবেন? আমার সেক্টরে যুদ্ধে লড়ার মতোই। আমি জানি আপনি উপলব্ধি করছেন, বিশেষভাবে বিদেশিরা। আপনারা অনেক খবর পাচ্ছেন এবং পাকিস্তানিদের প্রোপাগান্ডা থেকে শুনেছেন যে এটা একটা সীমান্ত দাঙ্গা। কিন্তু গতকালকে আপনি দেখেছেন, আপনি আমার লোকের সাথে গিয়ে দেখলেন যে ভারী ক্ষেপণাস্ত্র এখানে ব্যবহার করা হচ্ছে। সীমান্ত দাঙ্গাতে তা হয় না। আর ওই টেলিস্কোপিক লেন্সটা দিয়ে হয়তো আপনি দেখেছেন কিছু পাকিস্তানি সৈন্য, তাদের বাংকার দেখেছেন, ডিপ্লয়ার দেখেছেন, যুদ্ধের মাত্রা দেখেছেন। তারা কিভাবে বলতে পারে এটা সীমান্ত দাঙ্গা? আর আমি চাই আপনি গিয়ে আপনার মানুষদেরকে বোঝান যে এটা একটা পরিপূর্ণ যুদ্ধ। দেখছেন তো, আমরা তাদের দুজক ডেকে আনছি। আমি ভেতরে যাচ্ছি, গিয়ে তাদেরকে মারছি, যে কোনো দিক থেকে গিয়ে মেরে ফেলতে পারছি। 3 মাস হলো যুদ্ধ চলছে। আপনারা যেই অস্ত্র আর গোলাবারুদ নিয়ে নেমেছিলেন, সেগুলোই কি এখনো ব্যবহার করছেন? কতদিন আর এমনটা চলবে? যতদিন চলবে ততদিন চলবে। আর অবশ্যই আমরা আশা করি যে কোনো একটি দেশ আমাদের সাহায্যে এগিয়ে আসবে। এই যে আপনি এসেছেন, দেখছেন যুদ্ধ কেমন চলছে। যদি কেউ আসে, আমাদের শুধু অস্ত্র আর গোলাবারুদ দরকার। বন্দুক আছে, সেগুলো বজায় রাখতে হচ্ছে, কিন্তু আমাদের কিছু ভারী ক্ষেপণাস্ত্র দরকার এবং সাথে গোলাবারুদ। কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আমরা যুদ্ধ চালাতে পারবো। যদি আমরা কিছু নাও পাই, আপনি তো জানেন সুদানের কথা, তাদের কোনো অস্ত্র বা গোলাবারুদ নেই। তারা যুদ্ধ করছে লাঠি দিয়ে, বিভিন্ন বুদ্ধি খাটিয়ে। আমরাও তাই করব। কিন্তু ক্যাপ্টেন, আপনার পরিবার? আসলে আমি জানি না আমার পরিবারের কি অবস্থা। আমি হাল ছেড়ে দিয়েছি, কারণ আমি অন্য পরিবারের ভাগ্য দেখেছি। কিছু অফিসার মুক্তিবাহিনীতে এসেছে, তাদের পরিবার কোথায়? তাদেরকেও ধরে নিয়ে গেছে, ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। এরপর তাদেরকে কি করেছে আমি জানি না। এইসব জেনে আমি চলে এসেছি। আমি হাল ছেড়ে দিয়েছি। আমি শুধু ঈশ্বরের চিন্তা করি, উনি যা চান সেটাই। আমি বেঁচে আছি, আমার কোনো অধিকার নেই আমার পরিবারকে নিয়ে চিন্তা করার, কারণ আমি তো তাদের ছেড়ে চলে এসেছি। এখন আর তাদেরকে নিয়ে ভেবে কি লাভ?
Another base camp deep in the jungle. জঙ্গলের গভীরে আরেকটি বেস ক্যাম্প। মেজর খালেদ তার অফিসারদেরকে ব্রিফ করছেন পরবর্তী অপারেশনের জন্য। যেহেতু যুদ্ধের বেশিরভাগ রিফিউজি হিন্দু আর পশ্চিম পাকিস্তানি আর্মি মুসলিম, একটা ভয় আছে যে অনেকেই ভাবতে পারে এটি একটি ধর্মযুদ্ধ। কিন্তু প্রত্যেকটি গেরিলা, যত মুক্তিসেনার সাথে আমার দেখা হয়েছে, প্রত্যেকেই মুসলিম। In spite of incessant Pakistani allegations that India is arming the Mukti Forge, supplying troops and expert saboteurs, পাকিস্তান অভিযোগ করছে যে ভারত মুক্তিবাহিনীকে অস্ত্র প্রদান করছে, সেনা এবং অন্তর্ঘাতীদের প্রদান করছে। কিন্তু আমি কোনো ভারতীয় সেনা অথবা কোনো ভারতীয় সরঞ্জাম বাংলাদেশে দেখিনি। যত যাই হোক, গেরিলাদেরকে স্বাবলম্বী মনে হয়েছে যুদ্ধের ক্ষেত্রে। যদিও এই বিষয়টি ঠিক যে ভারত গেরিলাদেরকে আশ্রয় দিচ্ছে, তারা বর্ডার পেরিয়ে বিশ্রাম নিচ্ছে ও পরবর্তী রণকৌশল প্ল্যান করছে। কিন্তু সেটা শুধু আমি যে এলাকায় ছিলাম সেখান থেকে দেখেছি। পাকিস্তানিরা বলে যে তাদের উপর মর্টাল ও শেল নিক্ষেপ করা হয়েছে ইন্ডিয়ান গান দিয়ে সীমান্তের ওপার থেকে। অথচ আমি যা দেখেছি তা হলো শেল যাই পড়েছে সীমান্ত পেরিয়ে তা উল্টা দিকে যাচ্ছিল। তা পাকিস্তানি আর্মির পজিশনে মুক্তিবাহিনী নিক্ষেপ করেছে বাংলাদেশের ভেতর থেকে। বাঁদিকে 200 গজ যান আর উপরে 200 গজ। একটা নিচে পড়ছে, একটা আগে গেছে। ডাবল মেরে একসাথ। ফায়ার! সেন্টার সেন্টার। নেক্সট। একটার কথা বলছিলেন তো, আমি দুটা ভাড় করে দিচ্ছি, আমার ভাড় করে দিচ্ছি। এখন আমাকে আবার বলেন কানেকশন দেন। এখন ঠিক হয়েছে না? বিলকুল ঠিক আছে, বিলকুল ঠিক আছে। রেডি ফায়ার! ফায়ার! বাবল রেড! But the only thing which I am worried about, that is the protraction of this war, you know. আমি যে বিষয়টি নিয়ে চিন্তিত তা হলো যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে। যদি যুদ্ধ বছরের পর বছর চলতে থাকে তাহলে মানুষের দুর্দশার কি হবে? দুর্দশা বলতে বোঝাচ্ছি যে মানুষ খুন হবে, গোলাগুলি হবে। Not that we are very much bothered for such sacrifice, and people are ready to. যদিও আমরা তা নিয়ে মাথা ঘামাচ্ছি না, কারণ মানুষ জীবন দিতে প্রস্তুত। আমি দেখেছি যেখানেই একটু গোলাগুলি হচ্ছে অথবা পাকিস্তানি আর্মি আক্রমণ করছে, মানুষ সেখানেই যাচ্ছে পাল্টা আক্রমণে। আমরা তাদেরকে ধরছি অথবা অতর্কিত আক্রমণ করছি। তাদের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে গ্রাম জ্বালিয়ে দেয়া অথবা মানুষ মারা বা মেয়েদেরকে ধর্ষণ করা। এসব দেখে আমি ভেবেছি যে মানুষ হয়তো ভয় পেয়ে হাল ছেড়ে দেবে, ভাববে এভাবেই হয়তো চলতে থাকবে। কিন্তু আমি জানি যে তারাও যুদ্ধে যেতে চায়। তাদের সবকিছু ত্যাগ করে হলেও তারা যুদ্ধে যেতে চায়। আমাকে মানুষরা বলেছে, বাংলাদেশে এমন কাউকে থাকতে দিও না যারা আমাদের মাটিতে আমাদেরকে পরাধীন করে রাখবে। এই মাটিতে আমরাই থাকব, দেশ থাকবে, আমরাও থাকব। আমরা যুদ্ধ চালিয়ে যাব, যুদ্ধ চলবে। We must continue the action. Therefore, the war will go on.